আসসালামু আলাইকুম। 18 বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশের বিভিন্ন স্থানে 3.6 মাত্রার কম্পন অনুভূত। উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল, 13 ঘণ্টায় 3 বার ভূমিকম্প। ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার অধিকার কারণ নেই, বরিশালে ধর্ম উপদেষ্টা। আলেম সমাজকে সতর্ক থাকার আহ্বান। গোপালগঞ্জ 2 আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বঞ্চিত 3 প্রার্থীর সমর্থকদের শোডাউন। নারায়ণগঞ্জ 1 আসনে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ। 5 বছরে শেষ হয়নি মাগুরা শ্রীপুর সড়ক উন্নয়নের কাজ, চরম ভোগান্তিতে এলাকাবাসী। এবং গ্রীষ্মকালীন তরমুজ চাষ করে সারা ফেলেছেন জামালপুরের সোলাইমান। ভালো লাভ হওয়ায় আগ্রহ বাড়ছে কৃষকের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকা, নরসিংদী, গাজীপুর সহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অফিস জানায়, রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 3.6। বিকেল 4:15 কম্পন অনুভূত হয়। কেন্দ্রস্থল ছিল নরসিংদীর ঘোড়াশালে। এছাড়া বুধবার দিবাগত রাত 3:30টার দিকে সিলেট ও টেকনাফেও মৃদু ভূমিকম্প অনুভূত হয়। অর্থাৎ 13 ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন স্থানে 3 বার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর আগে গত শুক্র ও শনিবার প্রায় 31 ঘণ্টার মধ্যে ঢাকা ও এর আশপাশে 4 বার ভূমিকম্প হয়। এর মধ্যে শুক্রবার সকালে ঢাকা থেকে প্রায় 25 কিলোমিটার দূরে রিক্টার স্কেলে 5.7 মাত্রার ভূমিকম্পটির উৎস ছিল নরসিংদীর মাধবদী। উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। শুক্রবারে ভূমিকম্পে 10 জন নিহত হয়, আহত হয় 600-র বেশি মানুষ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী এলাকার ঝুঁকিপূর্ণ কয়েকটি বাড়ি পরিদর্শন করেছে রাজুক ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশের একটি প্রতিনিধি দল। সকালে প্রতিনিধি দলটির সদস্যরা ঝুঁকিপূর্ণ ভবনগুলো পরিদর্শন করেন। এ সময় 7টি ভবনকে চিহ্নিত করে তা ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় রাজুক ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট এবং স্থানীয় রাজুকের উচ্ছেদ এবং ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার অধিকার কারণ নেই বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। এ ব্যাপারে আলেম সমাজকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বরিশালের চরমনাই দরবারে 3 দিনব্যাপী মাহফিলের দ্বিতীয় দিনে উলামা, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী সম্মেলনে দেওয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, সরকার নির্বাচন আয়োজনে আন্তরিক, তবে নির্বাচন কেন্দ্র পাহারা দেয়া এবং সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার দায়িত্ব জনগণের। এ সময় চরমনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, কোন দল এককভাবে রাষ্ট্র ক্ষমতায় আসলে তারাও ফ্যাসিস্টে পরিণত হবে। সরকারের আন্তরিকতার বিলকুল অভাব নাই, কিন্তু কেন্দ্র পাহারা দেওয়া, সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার দায়িত্ব আপনাদের। আমাদের গভর্নমেন্ট, প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের সরকার আপনাদের পাশে আছে। আপনারা প্রতিটি কেন্দ্রে থাকবেন, যার ভোট যিনি ইচ্ছা করবেন সে প্রতীকে দিবেন। কেউ যেন ব্যালট বাক্স চিন্তা করতে না পারে। গোপালগঞ্জ 2 আসনে দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত 3 প্রার্থী ও তাদের সমর্থকরা। সকালে গোপালগঞ্জের গেটপাড়া সড়ক ভবনের সামনে থেকে মোটরসাইকেল ও যানবাহনের দীর্ঘ মিছিল নিয়ে শোডাউন করেন তারা। এই শোডাউনে অংশ নেন জেলা বিএনপির সাবেক সভাপতি MH খান মঞ্জু, সিরাজুল ইসলাম সিরাজ এবং কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান তাজ। গোপালগঞ্জ 2 আসনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডাক্তার KM বাবর আলীকে মনোনয়ন দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী দীপু ভূঁইয়া মনোনয়ন বাতিলের দাবিতে রূপগঞ্জে তারাবো এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে রূপগঞ্জ থানার সর্বস্তরের মানুষ। জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের ব্যানারে এই বিক্ষোভ মিছিলে শত শত মানুষ অংশ নেন। বিক্ষোভকারীদের অভিযোগ, দীপু ভূঁইয়া শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করেছেন। তার মনোনয়ন বিএনপির ত্যাগী নেতাকর্মীদের প্রতি অবজ্ঞা এবং যোগ্য প্রার্থীদের প্রতি অবিচার বলে দাবি করেন তারা।
শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিতে ব্যর্থ হয়েছেন, এরপর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। বুধবার রাতে নোয়াখালীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। এই সময় তিনি বলেন, 1975 এর পট পরিবর্তনের পর আওয়ামী লীগ 100 বছরেও ক্ষমতায় আসতে পারত না যদি 1996 সালে জামায়াত তাদের সহযোগিতা না করত। জামায়াত বারবার নানা দলের সাথে জোট করে এবং প্রতারণা করে। এখন আবার পিআর গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। গত 17 বছর আদালত আর জেলখানা বিএনপি নেতা কর্মীদের ঠিকানা ছিল বলে মন্তব্য বরকতুল্লাহ বুলুর। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনায় বরিশালে মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সকালে দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন ও যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম খান সহ অন্যান্য নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। রেল যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন। সকালে জয়দেবপুর রেলওয়ে জংশন পরিদর্শনকালে যাত্রীদের নানা অভিযোগের জবাবে তিনি এ আশ্বাস দেন। রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন ও গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন সহ রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তারা সময় উপস্থিত ছিলেন। আপনাদের দাবি তো একরকম আছে, কিন্তু আমাদের ক্যাপাবিলিটিটাও হয়তো ওই পরিমাণ হয়তো নেই, তাই না? বাংলাদেশ তো একটা অত রিচ কান্ট্রি একটা না। হ্যাঁ, টেকনিক্যাল ইস্যু রয়ে গেছে, ফাইন্যান্সিয়াল ইস্যু রয়ে গেছে। তো এগুলো সবকিছু আমাদের মিলামিশে আমাদের একটা পয়েন্টে আসতে হবে যেটা আপনাদের জন্য কাজ করে, যেটা আমরা করতেও পারি। তো ওইটাই আমাদের দেখতে। 5 বছরেও শেষ হয়নি মাগুরা শ্রীপুর সড়কের বাঁক সরলীকরণ উন্নয়ন প্রকল্পের কাজ। জমি অধিগ্রহণ জটিলতা আর কাজের ধীরগতির কারণে সংযোগ সড়ক তৈরির কাজ শেষ না হওয়ায় কোটি টাকা খরচে নির্মিত সেতু দাঁড়িয়ে আছে ভোগান্তির প্রতীক হয়ে। তবে কর্তৃপক্ষের দাবি দ্রুত শেষ হবে বাকি কাজ। মাগুরা থেকে সুজন মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। মাগুরা শহরের পার নান্দুয়াইল এলাকা থেকে নিজ নান্দুয়াইল হয়ে মাঠবাড়ি পর্যন্ত বাইপাস সড়ক নির্মাণ কাজ শুরু হয় 2020 সালের আগস্টে। 5 বছর পার হলেও ভূমি অধিগ্রহণ জটিলতা, ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলায় অচল হয়ে পড়ে আছে প্রকল্পটি। এতে মানুষের প্রত্যাশার প্রকল্প পরিণত হয়েছে দুর্ভোগে। একর করার পরে পার্শ্ববর্তী লোকেরা এই হিংসার বশবর্তী হইয়া কেস কালাম করে আমার টাকা আটকা রাখছে। এখন ডিসি স্যার ইচ্ছা করলে পারে দুই পক্ষকে ডাইকে সমাধান করে এই টাকাটা দিতে পারে। এই যে নিজস্ব জমি, ঘর বাড়ি, এখানে যারা ট্যাক্স দিচ্ছে সামান্য দুটো পয়সার লোভে, তাদের তো কাগজপাতি নাই। এই খাম্বাগুলো সরাই দিয়ে যদি রাস্তা যতটুকু হয়েছে এগুলো যে পাকা করে দিত অনেক সুন্দর হইতো। প্রত্যেকটা লোকই অভিযোগ দিচ্ছে, কিন্তু ডিসি সাহেব এর কোনো কানেই নিচ্ছে না, কোনো কিছু বলতেইছে না বা কোনো কিছু মালমই করতেছে না। জেলা প্রশাসন বলছে সড়ক বিভাগকে জমি বুঝিয়ে দেয়া হয়েছে, আর সড়ক বিভাগ জানায় নতুন করে দরপত্র আহ্বান করা হবে। মূল প্রবলেম হলো যে ঠিকাদার আগে কাজ করছেন সেই ঠিকাদার আসলে চলে গেছেন। এখন সড়ক জনপদ নতুন করে আবার ঠিকাদার নিয়োগ করছেন, তারা টেন্ডার প্রক্রিয়া আছেন। তো এখানে টেন্ডার হয়ে গেলে নতুন ঠিকাদার এসে কাজ করলে শুরু করলে হয়তো বা এটা কাজের গতি আরো বৃদ্ধি পাবে। তো মামলা জনিত কিছু আছে, এটা কোর্ট থেকে যখন ফয়সালা হয়ে আসবে তখন সেই অনুযায়ী তারা ক্ষতিপূরণ পাবে, কিন্তু এটা কোনো বড় বাধা হয়ে দাঁড়াবে না। কোটি কোটি টাকা খরচ করেও এখনো ব্যবহারযোগ্য নয় নবগঙ্গা সেতু। এলাকাবাসীর মনে এখন একটাই প্রশ্ন, কবে শেষ হবে এর কাজ, কবে মিলবে প্রত্যাশিত সুফল। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নবম পে স্কেলের দাবিতে কর্মবিরতি পালন করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের 3য় শ্রেণীর কর্মচারীরা। সকাল থেকে বেলা 11টা পর্যন্ত কয়েকশো কর্মচারী মেডিকেল চত্বরে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে কর্মচারী সমিতির নেতা তৌহিদুল ইসলাম, বশির উদ্দিন, জাকির হোসেন বক্তব্য রাখেন। বক্তারা বেতন বৈষম্য নিরসন করে তাদের নবম পে স্কেলের দাবিতে মেনে নেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি গত 11 মাসে ময়মনসিংহ সেক্টর এলাকায় অভিযান চালিয়ে 55 কোটি 14 লাখ টাকা মূল্যে চোরাচালান পণ্য জব্দ করেছে। একই সময় মাদক পাচার ও চোরাচালানে জড়িত থাকার অভিযোগে 100 জনকে আটক করা হয়। ময়মনসিংহ 39 বিজিবি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এসব তথ্য জানান। এছাড়া সীমান্ত এলাকায় অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন প্রতিরোধ সহ দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষা জোরদার করতে বিজিপি কঠোরভাবে অবৈধ অস্ত্র ও পুশ ইন প্রতিরোধ করছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। চলতি মাসে পার্বত্য চট্টগ্রাম সহ দক্ষিণ পূর্ব রিজিয়নের 3টি জোনের আওতাধীন 13টি ব্যাটালিয়ন পরিচালিত পৃথক অভিযানে 6 কোটি 31 লাখ টাকার বেশি মূল্যের অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সকালে খাগড়াছড়ি সীমান্তবর্তী পানছড়ির লোগাং জোনের আয়োজিত সংবাদ সম্মেলনে 3 বিজিবি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রবিউল ইসলাম এই তথ্য জানান। এ সময় তিনি বলেন, চট্টগ্রাম রিজিয়নের দায়িত্বপূর্ণ 540 কিলোমিটার সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও নজরদারি জোরদার করার ফলে চলতি মাসে বিপুল পরিমাণ চোরাচালান ও অবৈধ মালামাল জব্দ করা সম্ভব হয়েছে। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করার সিদ্ধান্ত এবং নার্সদেরকে ভিন্ন অধিদপ্তর ও ভিন্ন পেশাজীবীর মাধ্যমে পরিচালনা করার জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ করেছেন নার্সিং কর্মকর্তারা। রংপুর মেডিকেল মোড়ে মহাসড়কে অবস্থান করে তারা এই বিক্ষোভ করেন। এই সময় বক্তারা তাদের ন্যায্য দাবিগুলো অতি সত্বর বাস্তবায়ন না হলে রংপুর মেডিকেলে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের হুমকি দেন। যশোরে বাংলাদেশ বিমান বাহিনীর 87তম বাফা কোর্স এবং কমিশন প্রাপ্তি উপলক্ষে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। সকালে যশোর বিমান বাহিনী একাডেমি প্যারেডে গ্রাউন্ডের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। কমিশনপ্রাপ্ত 8 জন মহিলা অফিসার ক্যাডেট সহ মোট 40 জন অফিসার ক্যাডেটের মাঝে পদক এবং ফ্লাইং ব্যাচ বিতরণ করেন বিমান বাহিনী প্রধান। কুচকাওয়াজ শেষে মনোজ্ঞ ফ্লাইট পাস্ট, আকর্ষণীয় অ্যারোবেটিক ডিসপ্লে এবং দৃষ্টিনন্দন প্যারা জাম্পিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কূটনৈতিক মিশনের সদস্য, সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সদ্য কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। বান্দরবানে আওয়ামী লীগ সরকারের আমলে হামলা, মামলা, জেল ও নির্যাতনের শিকার 7 শতাধিক নেতাকর্মী, সমর্থক ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছে জেলা বিএনপি। সকালে শহরের হিলভিউ কনভেনশন হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক ও দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাচিং প্রু জেরি এবং জেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক ওসমান গনি সহ অন্যান্য নেতারা এই সময় উপস্থিত ছিলেন। ভোলা পৌরসভার 3টি গাড়িতে আগুন ও কর্মচারীদের ওপর হামলার ঘটনায় আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সকালে ভোলা প্রেস ক্লাবের সামনে পৌরসভা কর্মচারী সংসদের আয়োজনে এই মানববন্ধন করেন কর্মচারীরা। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরের স্মারকলিপি দেওয়া হয়। গত 25 অক্টোবর শহরের নতুন বাজারে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পৌরসভার 3টি মামলার গাড়িতে আগুন এবং কর্মচারীদের মারধরে এই ঘটনা ঘটে। মাগুরায় 3টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার কচুন্ডি ইউনিয়নের পাতুরিয়ার বাগবাড়িয়া, মিরপাড়া ও মোহাম্মদপুর উপজেলার এলাকায় এই অভিযান চালানো হয়। পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম অভিযানের নেতৃত্ব দেন। দীর্ঘদিন ধরে এই 3টি ইটভাটায় ড্রাম, চিমনি ব্যবহার এবং কাঠ পোড়ানো হচ্ছিল। গ্রীষ্মকালীন তরমুজ চাষ করে সাড়া ফেলেছেন জামালপুরের কৃষক সুলাইমান। মৌসুমের বাইরে তরমুজের আবাদ করেও পেয়েছেন কাঙ্ক্ষিত সাফল্য। বাজারে চাহিদা ও দাম ভালো থাকায় অসময়ের এই তরমুজ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। এ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। জামালপুর প্রতিনিধি লুৎফুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা।
জেলা সদরের কাষ্টসিংহা গ্রামে ৫ বিঘা জমি লিজ নিয়ে মালচিং পদ্ধতিতে গ্রীষ্মকালীন তরমুজ চাষ শুরু করেন বাগেরহাটা গ্রামের সোলাইমান। কৃষি বিভাগের পরামর্শ ও আর্থিক প্রণোদনায় পরীক্ষামূলকভাবে স্মার্ট বয়, বিগ বাইট ও সূর্য ডিম জাতের তরমুজের চাষ করেন। ফলন মেলে প্রত্যাশার চেয়েও বেশি। উৎপাদন খরচ ৫ লাখ আর এ পর্যন্ত ৮ লাখ টাকার তরমুজ বিক্রি করেছেন তিনি। আরও ২ লাখ টাকার তরমুজ বিক্রির আশা তার। এই তরমুজটা আপনার ফেব্রুয়ারি থেকে শুরু করে আগস্ট পর্যন্ত, আমরা আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত আমরা এটা চাষ করতে পারি। তো এটা যদি সঠিক পরিচর্যা, সঠিক বীজ এবং সঠিক সার ব্যবস্থাপনা আপনি করতে পারেন, তরমুজ লাভজনক আর কি। প্রতি কেজি তরমুজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫৫ টাকায়। কম খরচে লাভ বেশি হয় অনেকেই ঝুঁকছেন অসময়ের এই তরমুজ চাষে। পাশাপাশি চাহিদা থাকায় জামালপুরে উৎপাদিত তরমুজ রাজধানী সহ চলে যাচ্ছে দেশের বিভিন্ন বাজারে। আমরা এই বাগানটা দেখতে আসছি, বেশ ভালো। আমরা কিন্তু সারও দিই না, বিষও তেমন ব্যবহার করি না, খালি জৈব সার গোবর ঠোবর দিয়ে আমরা এটা উৎপাদন করি। মধ্যপুর, ঢাকা, এখান থেকে প্যাকেট আসে আমাদের বাগান থেকে নিয়ে যায়। এই তরমুজটা খুব চাহিদা, ডাল সিজনের নিয়ে চাহিদা খুব। জামালপুরের মাটি গ্রীষ্মকালীন তরমুজ চাষে বেশ উপযোগী হওয়ায় এর চাষ সম্প্রসারণের উদ্যোগ নেওয়ার কথা জানায় স্থানীয় কৃষি বিভাগ। এখানকার তরমুজ সুমিষ্ট, খেতেও খুব ভালো এবং বাজার মূল্যও ভালো পেয়েছে। আমি আশা করি যে আগামীতে জামালপুরে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আরো উদ্যোক্তা আমরা করব এবং উদ্বুদ্ধকরণের মাধ্যমে এই তরমুজের আবাদটা পুরো জামালপুর জেলায় আমরা ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করব। আগামী মৌসুমে গ্রীষ্মকালীন তরমুজের আবাদ আরও বাড়বে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কৃষি প্রধান ও খাদ্যে উদ্ধৃত সীমান্তবর্তী জেলা শেরপুরে আমন ধান কাটা ও মাড়াই চলছে পুরোদমে। আর এই ধান কাটাকে কেন্দ্র করে কৃষি শ্রমিকের হাটগুলো এখন জমজমান। প্রতিদিন ভোর থেকে শেরপুর শহরের শেখহাটি, খরারপাড় ও শেরি ব্রিজ এলাকায় কৃষি শ্রমিকের এই হাট বসে। মাঠ থেকে ধান কেটে বাড়িতে নিয়ে আসা, মাড়াই করা এবং ঘরে তুলে দেওয়া সহ প্রভৃতি কাজ করেন এসব শ্রমিকরা। কৃষি শ্রমিকের কদর অনেক বেড়ে যাওয়া জনপ্রতি তাদের মজুরি এখন ৫০০ থেকে ৬০০ টাকা। মজুরি ছাড়াও ২ বেলা খাবার দিতে হয় শ্রমিকদের। শেরপুর জেলায় এবার ৯৩,০০০ হেক্টরেরও বেশি জমিতে আমনের আবাদ হয়েছে। এর মধ্যে অর্ধেকেরও বেশি জমির ধান কাটা শেষ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি, এই প্রতিপাদ্য নিয়ে হবিগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও এসএড হবিগঞ্জের সার্বিক সহযোগিতায় মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মঈনুল হক ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক রুমানা আক্তার। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নারীর প্রতি সহিংসতা বন্ধে সকলের প্রতি আহ্বান জানান। রাজধানী বনশ্রীতে রেডিয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে ইয়ার এন্ডিং সেলিব্রেশন ও প্রাইজ গিভিং সেরেমনি অনুষ্ঠিত হয়েছে। সকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রতিষ্ঠানটি কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ও ভালো ফলাফলের স্বীকৃতি স্বরূপ 2 শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়া হয়। দিনব্যাপী বর্ণের নানা আয়োজন সহ নিচে গিয়ে পুরাতন বছরকে বিদায় জানান প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা। থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খায়রুল ইসলাম ও বিদ্যালয়টির চেয়ারম্যান শামসুদ্দিন আহমেদ সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।